নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, অমিত মালভিয়া বিজেপি আইটি সেলের হেড, তাকে সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে। আপনারা বোঝার চেষ্টা করুন, এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে আমরা বারংবার যে কথাটা বলছি, বড় সড়ো একটা বদল হয়েছে, সেটা ভারতীয় জনতা পার্টিও বুঝতে পারছে। তাই জন্য তাদের যে মূল একদম আইটি সেল প্রধান ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো। যে ধরনের রিলস গুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেন, বিভিন্ন যে আপনাদের হোয়াটসঅ্যাপে খবরগুলো আসে, যারা আমাদের এসে বিরোধ করেন হোয়াটসঅ্যাপ খবর পড়ে, তো সেই ধরনের খবরগুলো মূল যে জায়গা থেকে সার্কুলেটেড হতো, সেই জায়গাটাই একদম মূল জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ আইটি সেল প্রধান অমিত মালভিয়া, তিনি এত বছর ধরে যে আইটি সেল চালাতেন, সেটার দ্বারাই আপনারা বিভিন্ন ধরনের খবর পেতেন, বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি তৈরি হতো। তো সেখান থেকেই তাকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি বুঝতে পেরেছে যে হোয়াটসঅ্যাপটা হয়তো তারা একটা সামলাতে পেরেছে, হোয়াটসঅ্যাপটা হয়তো তারা তাদের মতন একটা অল্টারনেটিভ মিডিয়াম হিসেবে তৈরি করতে পেরেছে, কিন্তু ইনস্টাগ্রামটাকে তারা সামলাতে পারেনি। ইনস্টাগ্রামটা তাদের হাতের বাইরে এতটাই বেরিয়ে গিয়েছে, এই মুহূর্তে সরাসরি একজন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তার ইস্তফা করিয়ে দেওয়া হলো একদম ইনস্টাগ্রাম থেকে শুরু হওয়া একটা আন্দোলনের মাধ্যমে। এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সেখান থেকেই অমিত মালভিয়া তাকে সরিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, বড় সড়ো পরিবর্তন হলো সাংগঠনিকভাবে বিজেপিতে, এবং সেটা নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। স্মৃতি ইরানি, তাকে আবারও ফিরিয়ে আনা হয়েছে। স্মৃতি ইরানি আপনারা জানেন 2024-এর লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে তার সম্পূর্ণ বনবাসে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেরকম একটা প্রেক্ষিত তৈরি করা হয়েছিল, সেগুলো নিয়ে মজা ইয়ার্কি করা হতো। কিন্তু স্মৃতি ইরানিকে আবার গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনা হচ্ছে। উত্তরপ্রদেশ ভোটের আগে আলোচনা করব, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, মোদী ক্যাবিনেটের অন্যতম একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, তার কিন্তু এবার মন্ত্রিত্ব চলে যাবে, তেমন একটা বিষয় উঠে আসছে। তার কারণ তাকেও সাংগঠনিক ভাবে একটা গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। সম্পূর্ণটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, এবং অবশ্যই আমাদের জয়েন বাটন ক্লিক করে আপনার মেম্বারশিপ গ্রহণ করলে আমরা অবশ্যই এগিয়ে যেতে অনেকটাই সাহস পাবো। আপনাদেরকে যারাই এই মুহূর্তে অমিত মালভিয়া আইটি সেলের প্রধান ছিলেন, আপনাদের কাছে যে ধরনের মিমস গুলো আসতো, যে ধরনের টেক্সট গুলো আসতো হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন জায়গায় শেয়ার্ড হতো, সেগুলো সমস্ত আইটি সেল দ্বারা কিন্তু কন্ট্রোল করা হয়। তো বিজেপির আইটি সেল অত্যন্ত স্ট্রং আইটি সেল, এবং সেইখান থেকে তারা কোথায় মুহূর্তে বুঝতে পারছে যে ইনস্টাগ্রামটা আউট অফ দ্য সিলেবাস একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে, এবং সেটাকে অমিত মালভিয়া খুব একটা ভালোভাবে কন্ট্রোল করতে পারছেন না বা ট্যাকেল করতে পারছেন না বলা ভালো। তো সেখান থেকেই একদম ককরোচ জনতা পার্টির আন্দোলনের পরবর্তী সময় নতুন নীতিন নবীনের যে সাংগঠনিক টিম তৈরি হলো, নীতিন নবীন নতুন একজন রাষ্ট্রীয় অধ্যক্ষ হলেন, এবং সেই ক্ষেত্রে তার নতুন সাংগঠনিক টিম তৈরি হলো। সেখানে অমিত মালভিয়াকে সরিয়ে দেওয়া হলো আইটি সেল হেড। গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অমিত মালভিয়াকে চেনেন বা তার প্রভাব সম্বন্ধে জানেন, তারা বুঝতে পারছেন যে আমরা কেন একই কথা বারংবার বলছি। যারা চেনেন না, তারা জেনে রাখুন যে এই সামগ্রিক একটা ন্যারেটিভ তৈরি করার যে কাজ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বা সামগ্রিক বিজেপিকে নিয়ে, কিংবা গুজরাট লবির যে একটা প্রতিচ্ছবি তৈরি করার কন্টিনিউয়াস কাজ। আর আজকের দিনে সোশ্যাল মিডিয়া তো অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে ইউটিউব রয়েছে, সেখানে ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন ফেসবুকে রয়েছেন, টুইটারে রয়েছেন, ইনস্টাগ্রামে রয়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ইনস্টাগ্রামটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। তার কারণ একদম প্রমাণ দেখাচ্ছে আপনাদের যে বিজেপি এত যেখানে বারংবার সারা দিন ধরে শেয়ার করছে, রিলস শেয়ার করছে, তারা স্টোরিজ শেয়ার করছে, সেখানে বিজেপির ফলোয়ার সংখ্যা ইনস্টাগ্রামে 9.7 মিলিয়ন বিজেপির ফলোয়ার সংখ্যা। কিন্তু সেখানেই কংগ্রেসের, আপনারা দেখুন যে কংগ্রেসের আইটি সেল সম্বন্ধে তেমন কিছু কিন্তু বিভিন্ন কথা শোনা যায় না। তাদের অবশ্যই আইটি সেল আছে এবং সেটাকে কন্ট্রোলও করে তারা। তো সেক্ষেত্রে 15.1 মিলিয়ন তাদের কিন্তু ফলোয়ার রয়েছে, শাসক পক্ষের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস। তাই সেক্ষেত্রে ভাবনা চিন্তা করার দরকার, কারণ ইনস্টাগ্রাম হচ্ছে এই মুহূর্তে এমন একটা প্ল্যাটফর্ম যেটা কিন্তু সবাই ইউজ করেন। সবাই বলতে আমাদের দেশের জেন জি, জেন আলফা, যে কেউ ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটা ইউজ করেন। আমাদের মতন যা সাংবাদিক, তারা মূলত কোন প্ল্যাটফর্মটা ইউজ করে? হয় ইউটিউব এবং তার সঙ্গে এক্স হ্যান্ডেল, এই দুটো আমরা সাধারণত ইউজ করি। কিন্তু ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম, সেটা বাড়ির গৃহবধূ থেকে শুরু করে যারা অফিস গোয়ার্স, যারা জেন জি, জেন আলফা, সবাই ইনস্টাগ্রাম ইউজ করছে, ফেসবুক ইউজ করছে। তো সেই ক্ষেত্রে সেটাকে আরো স্ট্রং কিভাবে করা যায়,
বিজেপি ভাবছে এই মুহূর্তে, এবং তারা বুঝতে পারছে কোথাও যে তাদের যে ন্যারেটিভ গুলো তারা তৈরি করছে সেগুলো সেই জায়গায় পেনিট্রেটেড হচ্ছে না যেখানে মূলত জেন জি ভোটাররা রয়েছে, এবং জেন জি ভোটারের একটা বিশাল অংশ কিন্তু 2029-এ প্রথমবার ভোট দেবে। তারা কিন্তু তৈরি হচ্ছে তারা কোথায় ভোট দেবে সেই নিয়ে, এবং সেটাকে ক্যাপচার অবশ্যই করতে হবে বিজেপি যদি 2029-এ ভালো ফলাফল করতে হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই তার পরিবর্তন, এবং গুরুত্বপূর্ণভাবে সাংগঠনিক জায়গায় ট্রেজারার হিসেবে কিন্তু আনা হয়েছে। বিজেপি অত্যন্ত বড় একটা পার্টি, আমাদের দেশের সবচেয়ে বৃহৎ পার্টি বিজেপি। তো সেই ক্ষেত্রে তাদের ট্রেজারার বলতে কোষাধ্যক্ষ এই পদে আনা হলো বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলকে। পীযূষ গোয়েলের সম্বন্ধে আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে যখন ট্রেড ডিল নিয়ে আমরা আলোচনা করতাম, কিংবা একদম ট্যারিফ চাপিয়ে দিয়েছে আমেরিকা ট্রেড ডিলের মাধ্যমে 18%, সেই ক্ষেত্রে পীযূষ গোয়েল কিছুই বলছেন না। এগুলো নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছিল, এবং সেই ক্ষেত্রে পীযূষ গোয়েলকেও কিন্তু তর্কের মুখে পড়তে হয়েছিল, কিন্তু তিনি কোনো স্টেটমেন্ট দেননি। তো সেই যে জায়গাটা এই মুহূর্তে পীযূষ গোয়েলের কিন্তু একদম সরাসরি মন্ত্রিত্ব চলে যেতে পারে, তার কারণ ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক পদে যখন কাউকে আনা হচ্ছে, এত গুরুত্বপূর্ণ পদ, এবং সেটা একজনকেই দেওয়া হয়েছে ট্রেজারার পদ, তো সেই ক্ষেত্রে তার কিন্তু মন্ত্রিত্ব যাবে, তেমনই একটা অনেকেই বক্তব্য রাখছেন। আমরা বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিস্ট তাদের বক্তব্য শুনলাম। তো সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি যেটা, যে একদম সরাসরি পীযূষ গোয়েলের কিন্তু মন্ত্রিত্ব যেতে পারে। আমরা দেখবো পরবর্তী ক্যাবিনেট রিশাফেল হওয়ার সময় কাকে আনা হয়, কিন্তু আপাতত এই মুহূর্তে কিন্তু পীযূষ গোয়েল তার মন্ত্রিত্ব চলে যেতে পারে। এবং গুরুত্বপূর্ণভাবে স্মৃতি ইরানি, যার কথা আমরা বললাম শুরুতেই, স্মৃতি ইরানিকে ফেরানো হচ্ছে, রাষ্ট্রীয় মহামন্ত্রী তাকে করা হচ্ছে। অনেকেই বলছেন বনবাস কাটিয়ে একদম ফিরলেন স্মৃতি ইরানি, তার কারণ 2024-এ তিনি যখন হেরে গেলেন তার পরবর্তী থেকে তাকে আর কোনোভাবেই কোনো জায়গায় খুব একটা ব্যবহার করছিল না ভারতীয় জনতা পার্টি। কিন্তু 2027 সালের শুরুতেই যেখানে উত্তরপ্রদেশের ভোট রয়েছে, তো সেখানে একটা মুখ যেটাকে প্রেজেন্ট করা যায়, যে ব্যক্তিকে প্রেজেন্ট করা যায়, সেটা অবশ্যই স্মৃতি ইরানি হতে পারেন। তার কারণ কতভাবে দেখতে গেলে স্মৃতি ইরানি কেউ কি সাজ বিবাহিত সেখান থেকে একদম বিখ্যাত মানুষজন, এবং তিনি অবশ্যই এখনো পর্যন্ত মানুষের হৃদয়ে বসে আছেন, সেই তার সিরিয়ালের সূত্র ধরে তো বটেই। এবং ভারতবর্ষের প্রাক্তন শিক্ষামন্ত্রী হিসেবেও স্মৃতি ইরানি রয়েছেন, তো অনেকেই তাকে পছন্দ করবেন। তো মহিলা একজন মুখ, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, হিন্দি ভালো বলতে পারেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তাকে আবার উত্তরপ্রদেশের ভোটের জন্য দরকার, এবং সেই জন্য কিন্তু তাকে রাষ্ট্রীয় মহামন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ পদে ফেরানো হলো। এছাড়া রাজস্থান থেকে আনা হচ্ছে বসুন্ধরা রাজে। বসুন্ধরা রাজে আপনারা জানেন যে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাকে প্রজেক্ট করা হয়েছিল, এবং সেই জায়গা থেকে তার মুখ্যমন্ত্রী হওয়ারও কিন্তু কথা ছিল। এবং পরবর্তীতে আমরা যখন নীতিন নবীনকে দেখলাম বিজেপির একদম রাষ্ট্রীয় অধ্যক্ষ পদে বসানো হলো, সেই পদের জন্যও কিন্তু বিভিন্ন সূত্রের তরফ থেকে খবর উঠে আসছিল যে বসুন্ধরা রাজের নাম উঠে আসছে, কারণ একজন মহিলা মুখকে বিজেপি আনতে চাইছিল অল্টারনেটিভ হিসেবে জেপি নাড্ডার পরবর্তী সময়, সেটাও কথাবার্তা উঠে আসছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে বসুন্ধরা রাজেকে কিন্তু ব্যবহার করা হয়নি তেমন ভাবে। এই মুহূর্তে বসুন্ধরা রাজেকে একদম সরাসরি ফেরানো হচ্ছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে রাজস্থানের ক্ষেত্রে। তার কারণ আপনারা জানেন নিশ্চয়ই, রাজস্থানে কয়েকদিন আগে কার্নি সেনা যারা রয়েছে, ব্রাহ্মণ সমাজ মূলত, তারা কিন্তু একদম সরাসরি শপথ নিয়েছে যে আমরা আর কোনোদিন পরবর্তীতে বিজেপিকে ভোট দেব না। অর্থাৎ বিজেপির যারা কোর ভোট ব্যাংক, তারা বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং কোটায় যেভাবে রাহুল গান্ধীর ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠানটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, এবং তার সঙ্গে সরাসরি কোটার থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন পেপার লিক হচ্ছে, বিজেপির সাংগঠনিক দুর্বলতা তৈরি হচ্ছে, বিজেপির উপর মানুষের যে প্রভাবটা ছিল সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, মানুষ বিশ্বাস করছে না অনেকাংশে বিজেপিকে, এবং সেক্ষেত্রে রাজ্যের সরকার প্রশাসন অত্যন্ত কঠোর হাতে সেটাকে দমন করতে চাইছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সাংগঠনিকভাবে বসুন্ধরা রাজে তাকে ফেরানো হচ্ছে, এবং আরএসএস বিজেপির যে একটা সংঘাত, সেই সংঘাতটাও কিন্তু অনেকাংশে নির্মূল করা যাবে বসুন্ধরা রাজেকে দিয়ে। এইটাও কিন্তু অনেকে বলছেন যে একটা কোথাও গিয়ে যদি কনফ্লিক্ট তৈরি হয়, বসুন্ধরা রাজে এমন একজন ব্রিজ যিনি কিন্তু আরএসএস এর অন্যতম একজন কাছাকাছি মানুষ, তো তাকে কিন্তু এই মুহূর্তে তাকে রাখা হচ্ছে নীতিন নবীনের টিমে। গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের যেটা বলে শুরু করলাম যে জেন জি মুভমেন্ট, তার পরবর্তীতে কিন্তু বিজেপিও নড়ে চড়ে বসছে। এই আজকের যে লিস্টটা বেরিয়ে আসছে সেটা দেখে অন্তত বোঝা যায়, এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যদি কোনো পরিবর্তন হয়ে থাকে, আবারও আমরা বলছি যে অমিত মালভিয়ার যে পরিবর্তনটা বিজেপি আইটি সেল হেড হিসাবে, সেটা অবশ্যই কিন্তু বিজেপি
এই মুহূর্তে কোথাও গিয়ে নিজেরাও স্বীকার করলো যে তারা জেন জিদের মন বুঝতে পারছে না। যারা সোশ্যাল মিডিয়াতে সর্বক্ষণ থাকে তারা যে শুধুমাত্র যা রিলস দেখাবো তাই দেখবে, ভালো মন্দ বিচার করবে না, সেটা যে আর পরবর্তীতে এই মুহূর্তে একদম সরাসরি খাটছে না। তার জন্য যে নতুন কোন স্ট্র্যাটেজি আনতে হবে সেটা কিন্তু তারা কোথাও গিয়ে স্বীকার করলো। অমিত মালভিয়া তাকে তার পদ থেকে সরিয়ে দিয়ে আইটি সেল মুখ্য অমিত মালভিয়া, যাকে বিভিন্ন সময় আমরা দেখেছি একদম রীতিমতন তিনি বিভিন্ন ভাবে উঠে আসেন খবরের প্রেক্ষিতে, এবং অবশ্যই বিজেপির আইটি সেল থেকে অনেকটাই শক্তিশালী করেছিলেন তিনি, অনেকটাই একদম লোকমুখে ছড়িয়ে দিয়েছিলেন। সেই অমিত মালভিয়াকে সরে যেতে হলো ককরোচ জনতা পার্টির আন্দোলনের পরবর্তীতে। তার কারণ 2029 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভোট, এবং সেখানে অনেকটা অংশের ভোটার কিন্তু জেন জি ভোটার, যারা এই মুহূর্তে বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরা বিজেপির কোর ভোট ব্যাংক ছিল, তারা বিজেপির থেকে মুখ ফিরিয়ে কেউ ককরোচ জনতা পার্টির ফলোয়ার হয়ে গিয়েছে, কেউ কংগ্রেসের ফলোয়ার হয়ে গিয়েছে, কেউ একদম সরাসরি উত্তরপ্রদেশের ভোটের আগে সমাজবাদী পার্টির ফলোয়ার হয়ে গিয়েছে। তাই অবশ্যই এই মুহূর্তে দায়িত্ব খুব একটা ভালোভাবে যে সামলাতে পারছিলেন না অমিত মালভিয়া, সেটা কোথাও গিয়ে একদম চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল বিজেপি নিজেরাই। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।